বগুড়ার সাবেক কাউন্সিলরের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের নিশিন্দারা মোস্তাফাবিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সোমবার রাতে নোমান আহমেদ শরীফ ও মোহাম্মদ রুমন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সাবেক কাউন্সিলর সাজ্জিল আহমেদ টিপুর গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের। এর জেরে কিছুক্ষণ পর শরীফ ও রুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গুলিতে আহত আরেকজন হাসপাতালে ভর্তি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, নিহতদের পরিবারের পক্ষ থেকে কি এখনো মামলা করা হয়েছে কি? আর ঘটনাস্থলে তো সিসিটিভির উপস্থিতি ছিল, সেখান থেকে কোনো তথ্য আলামত সংগ্রহ করতে পেরেছে কি পুলিশ? আমি 10 মিনিট আগেও একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলার আবেদন কারো পক্ষ থেকে করা হয়নি। তবে মামলা করবার জন্য যেসব তথ্য এবং আলামত সংগ্রহ করা দরকার সেগুলো তার পরিবারের পক্ষ থেকেও করা হচ্ছে। একই সাথে পুলিশও চেষ্টা করছে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে তাদের শনাক্ত করার। তবে মামলা আজকে রাতের মধ্যেই হবে এমন একটা আভাস পুলিশ কর্মকর্তারা আমাদেরকে দিয়েছেন। আর যে সিসি ফুটেজের কথা আপনি বলছিলেন সেটি থেকে আমরা প্রাথমিকভাবে যাকে শনাক্ত করতে পেরেছি তিনি এই সাজ্জিল আহমেদ টিপুর বড় ভাইকে আমরা দেখতে পাচ্ছি এবং তাকে এই ফুটেজের মধ্যে পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে এবং এটিকে শনাক্ত করেছে এলাকার মানুষ। একই সাথে এই সিসি ফুটেজে আরো অনেকের ছবি পাওয়া গেছে যাদের এলাকার বাসীরা চিহ্নিত করতে পেরেছেন এবং তার মাঝখানে বর্তমানে একজন কাউন্সিলর রয়েছেন বলেও এলাকাবাসীরা আমাদেরকে জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। আর একটা তথ্য আপনাকে জানিয়ে দিয়ে রাখি যে পুলিশ এই ঘটনার পরপরই এলাকা থেকে দুটি পিস্তলের গুলির খোসা পেয়েছে। যদিও এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে অন্তত 10 থেকে 15 রাউন্ড গুলি সেখানে করা হয়েছে, কিন্তু দুইটি পিস্তলের খোসা তারা পেয়েছেন। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে একাধিক গুলির ঘটনা সেখানে ঘটেছে এবং একটি গুলির এখনো একজনের শরীরের ভেতরে বিদ্ধ হয়ে রয়েছে, যিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে তার কাছ থেকে যেটুকু তথ্য পুলিশ সংগ্রহ করতে পেরেছে যে এই ঘটনার সময় এলাকার বর্তমান কাউন্সিলর রয়েছেন, তিনি ছিলেন সেখানে। একই সাথে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি ছিলেন, তার ভাই ছিলেন। এর বাইরেও আরো অন্তত 40 জন মানুষ বা সন্ত্রাসীরা সেখানে ছিলেন, এরকমই তারা আমাদেরকে তথ্য দিয়েছেন। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এই গুলির ঘটনা হয়েছে, এই গুলির সাথে কার পিস্তল বা কে এই গুলি করেছে সেটি শনাক্ত করবার চেষ্টা করছে। যদি সেটি বৈধ পিস্তল হয়ে থাকে তবে সেটি আটকের পরে ব্যালিস্টিক টেস্টের জন্য পাঠানো হবে এবং সেখান থেকে নিশ্চিত হওয়া যাবে যে কি ধরনের গুলি কখন করা হয়েছে, এরকম তথ্য সেখান থেকে বের করা যাবে। তবে পুলিশ ঘটনার পরপরই অনেকগুলো জায়গায় অভিযান চালিয়েছেন বলে একজন কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছেন এবং তারা আশা করছেন আজকের দিনের মধ্যে হয়তো 2-1 জনকে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দুর্নীতিতে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সাবেক ডিএমপি কমিশনারের বিরুদ্ধে তদন্ত না হওয়ায় তার ব্যাপারে অন্ধকারে ঢিল ছোড়ার সুযোগ দেখছেন না তিনি। যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে, কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হয়েছে এমন চিত্র বাস্তব নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর বেশি পশু কোরবানি হয়েছে, তবে মূল্যস্ফীতি আছে, এই বিষয়ে সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টা আছে বলেও জানান তিনি। অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, সাংবাদিকরা ভালো করেছে, কিন্তু তখন একটা ইম্পিউনিটি কালচার গড়ে উঠছে, যেটা আমাদের সময় আমাদের প্রধানমন্ত্রী কখনো আশ্রয় প্রশ্রয় দেবেন, ভবিষ্যতেও দেবেন না। উজানে ঢালো বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে সিলেটের সীমান্তবর্তী 3টি সহ 5 উপজেলায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী।
এছাড়া সুনামগঞ্জের 10 উপজেলায় 200 গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে 2 লাখ মানুষ। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। উজানের ঢল ও বৃষ্টিতে এই মৌসুমে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটে। এরই মধ্যে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজার সহ 5 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। বেশ কয়েকটি সড়ক তলিয়ে যাওয়ায় সারিঘাট, রাধানগর, ফতেপুরের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পরিষদ চেয়ারম্যান মেম্বার, ভলান্টিয়ারগণ এবং তাদের সাথে আমাদের সরকারি ট্যাগ অফিসাররা কাজ করছেন। আজকে সকাল থেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জে। রাতভর বৃষ্টিতে আবারও তলিয়েছে শহরের অনেক এলাকা। 10 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগ তৈরি করেছে 2 লাখের বেশি মানুষের। অনেকে গেছেন আশ্রয়কেন্দ্রে। এতক্ষণের মধ্যে সাং বান্ধে আছি। এই আরিবাসন সপ্তাহ এই সাঙ্গের উপরে আমরা মানুষ 5-6 জন ফ্যামিলির মাঝে কাজ কর্ম কোনো পানি বন্যার লাগে আমরা করতে পারি আমরা গোরদার ফাইনে নিচে গেছে আর খুব কষ্টে জীবনযাপন কাটাইতেছি। বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু উজানে এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পানি লেভেল বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যেহেতু আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে পানির লেভেল আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। পরিস্থিতি বিবেচনায় 542টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও বিস্তারিত জানাতে বা সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, 10 উপজেলার প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পরিস্থিতির আরও কত অবনতি হতে পারে, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন পানি বৃষ্টিপাত অব্যাহত আছে, যেহেতু সুনামগঞ্জে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে, যার ফলে নদ নদীর পানি কিন্তু ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি কিন্তু আগামী 48 ঘন্টা বৃদ্ধি পেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সকাল থেকে দেখছি যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এই পানি যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জ এখন যে অবস্থায় আছে, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতির দিকে যাবে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জের প্রায় 60% আবাসিক এলাকা পানির নিচে তলিয়ে আছে। আর যদি অন্যান্য উপজেলার কথা যদি বলি, জেলার 12টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে বন্যা আক্রান্ত হয়েছে। কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এসেছিলেন, তিনি ত্রাণ বিতরণ করেছেন। তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে ইতিমধ্যে কিন্তু 512টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু আমরা সুনামগঞ্জ সদর উপজেলায় 62টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত আমরা সুনামগঞ্জ পৌর শহরের কথা যদি বলি, পৌর শহরে যে সমস্ত তালিকা দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্র, সেই সব তালিকা অনুযায়ী কিন্তু যে বিদ্যালয়গুলো এখন পর্যন্ত তালা খুলে দেওয়া হয়নি, যার ফলে মানুষ কিন্তু যে যেখানে পারছে উঁচু স্থানে যাচ্ছে, উঁচু স্থানে তারা একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তো সার্বিকভাবে আসলে এখন যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে, মানুষের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। কারণ আপনাকে একটু বিষয় আপনি নিশ্চয়ই জানেন, গত 2022 সালে কিন্তু সুনামগঞ্জের এই জুন মাসের অর্থাৎ 16 থেকে 18 তারিখের ভিতরে কিন্তু শতভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জের পানি বৃদ্ধি অব্যাহত আছে, বন্যা পরিস্থিতিরও অবনতির দিকে যাচ্ছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির বিষয়ে সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। সিলেট বিভাগে আগামী 10 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ সময় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল সহ বিভিন্ন অঞ্চলের বৃষ্টির পানি পাহাড়ি ঢল আকারে সিলেটে প্রবেশ করছে। এতে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বইছে বিপদসীমার ওপরে। সব মিলিয়ে সিলেটে পানির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। সিলেট ছাড়াও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ও ময়মনসিংহে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় রাজধানীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় বর্ষাকালে বৃষ্টিপাত একটা স্বাভাবিক প্রক্রিয়া, তবে কখনো কখনো এই স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে একে বলা হয় র্যাপিড অনসেট প্রসেস,
কখনো কখনো স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এই বৃষ্টিপাতের যে ধরন, প্যাটার্ন এবং বৈশিষ্ট্যগুলি, তার মধ্যে কিছুটা আনইউজুয়াল ক্যারেক্টার পরিলক্ষিত হয় প্রতিবারই। এবারও তার ব্যতিক্রম নয়। এবার কোরবানির ঈদে 1,04,08,918টি পশু কোরবানি হয়েছে, যা গতবারের চেয়ে 3,67,000 বেশি। গত বছর সারা দেশে কোরবানি হয় 1,41,812টি পশু। মঙ্গলবার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবছর সবচেয়ে বেশি 25,29,182টি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম 3,92,517টি পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে 24,26,000, খুলনা বিভাগে 10,08,855টি পশু কোরবানি হয়েছে। কোরবানি হওয়া পশুর মধ্যে আছে 47,66,859টি গরু, 1,12,918টি মহিষ, 50,56,719টি ছাগল। ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় চলছে পশুর চামড়া কেনা বেচা। রাজধানী ও আশপাশের এলাকায় আজও কোরবানি হওয়া পশুর চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। ছোট ও মাঝারি গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়, আর বড় চামড়া 800 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে খাসির চামড়া। চাহিদা কম থাকায় প্রতি পিস খাসির চামড়া 10 টাকা দরে বিক্রি হচ্ছে। আড়তদাররা বলেন, চাহিদা না থাকায় খাসির চামড়া কম দামে বিক্রি হচ্ছে। এদিকে পোস্তার আড়তে সোমবার সংগ্রহ করা চামড়ায় লবণ মেশানোর কাজ শেষ হয়েছে। চামড়ার বাজার তো খুবই খারাপ, ঠিক আছে। আমরা 650 টাকা 700 করে কিনে আনছি, এই জায়গায় 400 500 এরকম। যার টাকা আছে ওই চামড়া কিনতে পারবে, যার টাকা নাই ওই চামড়া কিনতে পারবে না। সিন্ডিকেট লোক থেকে দুইটা খাসির চামড়া 20 টাকা বেচছি, মানে 10 টাকা করে পিস। মানে আমাদের রিস্কা বাড়ি হয় নাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পোস্তায় চামড়ার আড়ত এবং সাভার চামড়া শিল্পনগরী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে পোস্তায়, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, এখন পর্যন্ত কত লাখ পিস সংগ্রহ করা হয়েছে চামড়া, আর সবশেষ তথ্য জানাবেন সেখানকার। আপনি জানেন যে আমি রাজধানীর পোস্তায় আছি। এই পোস্তায় কিন্তু যেই 2 দিন, বিশেষ করে 3 দিন হচ্ছে কিন্তু এখানে চামড়া আছে, কিন্তু আজকে যেই পরিমাণ চামড়া এসছে সেটা কিন্তু আসলে তুলনামূলকভাবে কম। যদিও গতকাল আপনি জানেন যে ঈদের দিন ছিল, সেই ঈদের দিন হচ্ছে সবচেয়ে বেশি চামড়া আসে, কিন্তু তুলনামূলকভাবে আজকের চামড়া কিন্তু কম হয়েছে। যদিও যে লক্ষ্যমাত্রা 1 লক্ষ পিস হচ্ছে চামড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা দিয়ে কিন্তু এখানকার যারা চামড়া ব্যবসায়ীরা আছে তারা বলছে যে আশা করছেন যে তাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। আজকের দিন শেষ হওয়ার পর এই আসলে লক্ষ্যমাত্রাটা তারা বলতে পারবে যে আসলে চামড়া কতখানি সংগ্রহ হয়েছে। আপনি এই যে সকাল থেকে যে চামড়া আসছে, এখানে কিন্তু আসলে আসার পর থেকে কিন্তু যে ব্যবসায়ীরা আছে, বিশেষ করে আড়তদার আছে, আড়তদাররা কিন্তু চামড়া কেনার জন্য অপেক্ষা করছে, এবং একই সাথে হচ্ছে যারা বিক্রি করবে বা মৌসুমি ব্যবসায়ী আমরা যাদেরকে বলি, সেই মৌসুমি ব্যবসায়ীরাও কিন্তু এখানে আসে। তুলনামূলকভাবে চামড়ার যেই দাম, এটা কিন্তু আসলে বিশেষ করে মৌসুমি ব্যবসায়ীরা যে বরাবরের মতো যে অভিযোগ দিচ্ছে, আজকেও তার ব্যতিক্রম নয়। তারা বলছে যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, বা সরকার যে নির্ধারিত দাম, সেই নির্ধারিত দামও কিন্তু তারা পাচ্ছে না। এখান থেকে কিন্তু সকালবেলা থেকে যে চামড়াগুলো আসছে, তারা বিশেষ করে অনেকেই, বিশেষ করে হচ্ছে আড়তদাররা এবং শ্রমিকরা, তারা কিন্তু অনেকটা অলস সময় পার করেছে। তারা বলছে যে এই ব্যস্ততা কিন্তু গতকাল যেমন ছিল আজকে হবে না। আজকে বিশেষ করে ঢাকা এবং আশেপাশে এলাকায় যেসব এই গরু কোরবানি হয়েছে সেসব চামড়াই আসবে, বা গতকাল যারা কোনো কারণে এই পোস্তায় চামড়া আনতে পারেনি তারা কিন্তু আজকে আসছে। আরেকটি কথা না বললেই নয় যে এখানে খাসির চামড়া কিন্তু 10 টাকা মূল্যে বিক্রি হচ্ছে, যেখানে কিন্তু যারা বিক্রি করতে আসছে মৌসুমে তারা কিন্তু হতাশ, এবং তারা বলছে যে এইরকম করে যদি 10 টাকায় খাসির চামড়া বিক্রি করতে হয়, তাহলে তারা যাতায়াত করার জন্য যে ভাড়া গুনতে হয়েছে তাদেরকে সেটা আসলে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সর্বশেষ যদি বলতে চাই, পোস্তার এই বেচাকেনা আজকে সারাদিনই চলবে, এবং এই বেচাকেনা আগামীকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এই চামড়া নগরীর জন্য। ধন্যবাদ। সুজন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সাভারে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, সাভারে এখন পর্যন্ত কতটুকু চামড়া সংগ্রহ করা হয়েছে, আর লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা কি বলছেন?
তোমার ঠিক এই মুহূর্তে আমি আছি সেই চামড়া শিল্পনগরী সাভারে। আমি একটি ট্যানারির ভিতরে আছি। আমি সরাসরি যদি এই মুহূর্তে চিত্রটা দেখাই, যে আসলে চামড়া যে সংগ্রহের যে কার্যক্রম, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের যে কার্যক্রম, সেগুলো কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে। তবে প্রক্রিয়াজাতকরণের যে কার্যক্রমের মধ্যে প্রাথমিক যে ধাপ, অর্থাৎ কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা, সেই কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ কিন্তু চলছে। তবে বেশিরভাগ কারখানায় কিন্তু এখনো বন্ধ রয়েছে বা এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয় নাই, কারণ পোস্তা সহ অন্যান্য মোকামে যে চামড়াগুলো আছে সেগুলো আরো কয়েকদিন পরে এখানে আসবে। তারপরে যে ওয়েট ব্লু বা যে ওয়েস্ট গুলো যেগুলো সেই অর্থাৎ ওয়েট ব্লু প্রসেস যে মূল কার্যক্রম, সেগুলো আরো কয়েকদিন পরে শুরু হবে। আপনি যেটা বলছেন লক্ষ্যমাত্রা, এবার কিন্তু 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা। সংশ্লিষ্টরা বলছেন তারা আশা করছে যে আসলে লক্ষ্যমাত্রা অনেকটা কাছাকাছি পৌঁছাবে। আর আরেকটি বিষয়, সাভার চামড়া শিল্প নগরীতে সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচিত হয় সেটা হচ্ছে কর্মপরিবেশ। এই কর্মপরিবেশটা আসলে কেমন সেই বিষয়ে যদি একটু বলি, এই সময় কিন্তু সাভারে এই চামড়া শিল্প নগরীতে অনেক মৌসুমী শ্রমিকরা কিন্তু কাজ করছে, যে অনেক এই বাড়তি চামড়া যে সেটা মোকাবেলা করার জন্য। তবে কর্মপরিবেশের ভিতরে বলা যায় সিইটিবি কার্যক্রম থেকে এখনো শতভাগ সক্ষমতা অর্জন করতে পারে না। আরেকটি বিষয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সেটা দীর্ঘ 8 বছর পরে কিছুটা সাময়িক উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন যে কমিটি হয়েছে সেক্ষেত্রে অর্থাৎ বড় 2টি পুকুর করা হয়েছে এই কঠিন বর্জ্য রাখার জন্য। এক কথা আপনাকে বলা হয়, সাভার চামড়া শিল্পনগরীতে পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে। মূল যে কার্যক্রম সেটা শুরু হতে আরো কয়েকদিন সময় লাগবে। এই ছিল ট্যানারি শিল্পনগর থেকে সবশেষ। রাজধানীর পোস্তা এবং সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পশু কোরবানির সাথে দেশে চামড়ার উৎপাদন বাড়লেও কমছে রপ্তানি আয়। গবেষকরা বলছেন 2030 সাল নাগাদ $12.5 বিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্য সরকারের। যা অর্জনে অন্তত 20টি বড় ট্যানারির LWG সনদ দরকার। কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ সুবিধার ঋণ দাবি করছেন ব্যবসায়ীরা। 2017-18 অর্থবছরে $123 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়। চলতি অর্থবছর 11 মাসে যা নেমে এসেছে $96 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 14.17% কম। বিশ্বজুড়ে টেকসই ও পরিবেশসম্মত চামড়া প্রক্রিয়াজাত নিশ্চিতে কাজ করছে LWG। দেশের ট্যানারিগুলোর এ সনদ না থাকায় ইউরোপ আমেরিকার ক্রেতারা পণ্য কিনছে না, তাই চীন সহ অন্য দেশের ক্রেতাদের কাছে কম দামে বিক্রি হচ্ছে চামড়া। চামড়া শিল্প নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হলে LWG সনদ অর্জনের জন্য 300 নম্বর মিলবে। বাকি 1410 নম্বরের জন্য ট্যানারিকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে। প্যারালালি চলতে হবে। ফ্যাক্টরি ওনাররা তাদের মানদণ্ড ঠিক করবে, সরকার সিইটিপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিক করে দিবে। তাহলে আমাদের এটা যদি কমপ্লায়েন্ট হয় এবং LWG সার্টিফিকেট পায়, আমরা ঠিকই 2030 সালের মধ্যে সেটা $12.5 বিলিয়ন নিতে পারবো। কারণ এটা $250 বিলিয়ন একটা মার্কেট। কিন্তু আমরা এখন যেভাবে যাচ্ছি সেভাবে হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলছে চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে যেটি ঘোষণা দিয়েছে, তার বাস্তবায়নটাও খুব দ্রুত হওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন 2017 সালে সাভারে ট্যানারি স্থানান্তর হলেও অর্থ সংকট কাটেনি, তাই বিশেষ সুবিধায় কয়েকশো কোটি টাকা ঋণ দেওয়ার দাবি তাদের। আমি মনে করি যে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সরকারের সহযোগিতা, যাতে প্রত্যেকটা ট্যানারি আপনার কমপ্লায়েন্স হতে পারে এবং যাতে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড অর্থাৎ সফট লোনের মাধ্যমে এই যে কমপ্লায়েন্স করার জন্য আপনার সহযোগিতা করতে হবে। তাহলে কিন্তু আপনার এই খাতটা ঘুরে দাঁড়াবে। একদিকে রপ্তানি আয় কমছে, অন্যদিকে চামড়াজাত পণ্যের বৈশ্বিক ক্রেতাদের শর্ত পূরণে বছরে প্রায় 1000 কোটি টাকার চামড়া আমদানি করতে হচ্ছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পাশাপাশি চলছে চামড়া বেচাকেনা। আজ দাম আরও কম পাচ্ছেন দাবি বিক্রেতাদের। এর মধ্যে ঢাকায় 1 সপ্তাহ চামড়া প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তে বিপাকে ব্যবসায়ীরা। এদিকে আড়তদাররা বলছেন চামড়া সংরক্ষণে ব্যবহৃত উপকরণের দাম বাড়ায় বেশি দামে কেনা সম্ভব নয়। চট্টগ্রামে এবছর 3 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কাঁচা চামড়া আড়তদার সমিতি। ঈদের দ্বিতীয় দিন দুপুরের মধ্যেই মহানগরীতে 2.5 লাখ চামড়া সংগ্রহ হয়েছে। উপজেলা থেকেও আসতে শুরু করেছে চামড়া। আড়তদাররা বলছেন
চামড়া সংরক্ষণে ব্যবহৃত বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। তার উপর বাজার না বুঝে চামড়া কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা। 2 লক্ষ পিসের কাছাকাছি চামড়া অলরেডি চলে যাচ্ছে। বাদ বাকি চামড়াগুলো উপজেলা পর্যায়ে আছে। এগুলো মানে আস্তে ধীরে এটা ঢাকার মধ্যে যাবে, অত শিলিংয়ে আসবে না, আরও আসবে, না হলে ঢাকা চলে যাবে। ইনশাল্লাহ আমাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে। এদিকে বরিশালে ঈদের দিন গরুর চামড়া প্রকারভেদে 3 থেকে 600 টাকা দরে বিক্রি হলেও পরদিন দাম আরও কমেছে বলে অভিযোগ বিক্রেতাদের। একই অভিযোগ লক্ষ্মীপুরেও। গতকালকেও চামড়ার যতটুকু দাম পেয়েছি ততটুকু আমি স্বাভাবিকভাবে মেনে নিছি, যাক যেই যতটুকু পাওয়া গেছে। কিন্তু আজকে যখন একটা চামড়া নিয়ে আসলাম বা আজকে চামড়া নিয়ে এসে দেখতেছি এখন মানে 20 টাকা ধরেও তারা নিতে চাচ্ছে না। তো যদি একদিনের মধ্যে এক রাত্রের মধ্যে ডিফারেন্স এত করিয়ে দেয়, আকাশ পাতাল ডিফারেন্স, তা জনগণ কেমন তারা চলবে, যেমন জনগণ কেমন তারা ব্যবসা করবে। রাজশাহীতে এবার পশু চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 লাখ। বিক্রেতারা বলছেন একেই আশানুরূপ দাম মিলছে না, তার উপর 1 সপ্তাহ ঢাকায় চামড়া প্রবেশের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন তারা। আমাদের লোক বলছে চামড়ার কোনো দামই নাই, তো 100 চামড়া এলে তুই 1000 টাকাও পাবিনি, কেটে ফেলা দিচ্ছে। এর জন্য আমাদের কোনো সুব্যবস্থা নেই। এবার আবার সরকার এমন নিয়ম করছে 10 দিনের আগে ঢাকা ট্যানারিতে কোনো মাল ঢুকতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের একটু খরচ ব্যয় আরও বেশি পড়ে যাবে। এদিকে ঈদের পর মঙ্গলবার প্রথম হাট জমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাটে। হাটে মাত্র কয়েক হাজার পশু চামড়া উঠলেও সরকার নির্ধারিত দাম পাননি বিক্রেতারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের 8,75,000 পিস চামড়ার বাজারে আড়তদার সিন্ডিকেটের কারসাজি ঠেকাতে এবারও মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি। বিনামূল্যে প্রায় 1 লাখ পিস চামড়া সংগ্রহ করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে চামড়া এনে নিজেরাই সংরক্ষণ করছেন। সোমবার পশু কোরবানির কয়েক ঘন্টার মধ্যে চামড়াবাহী পিকআপের সারি চট্টগ্রাম নগরীর বিবিরহাট, আতুরার ডিপো, হালিশহর সহ গাউসিয়া কমিটির বিভিন্ন চামড়া সংরক্ষণ পয়েন্টে জড়ো হয়। এর আগে 8,000-এর বেশি স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে আনেন 500 কালেকশন বুথে। সবসময় পুরো দেশের মধ্যে সেবা যত্ন করে মানুষের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে। এখান থেকে অসংখ্য আলেম বের হয় যারা বিভিন্ন দিনই খেদমতে বিভিন্ন জায়গার মধ্যে তারা খেদমত করে। তো আসলে সেজন্য আমরা এটা বিক্রি না করে আমরা সরাসরি এখানে এসে দিয়ে দিই। 2019-20 সালে মৌসুমি ব্যবসায়ী ও ফরিয়াদের কাছ থেকে একযোগে চামড়া কেনা বন্ধ করে বাজারে একক আধিপত্য নেয় আড়তদাররা। এরপর থেকে তাদের ইচ্ছামতো দামে চামড়া বেচতে বাধ্য হয় সংগ্রহকারীরা। এই অবস্থায় 2022 সালে এই সিন্ডিকেট ঠেকাতে মাঠে নামে গাউসিয়া কমিটি। প্রতি বছর বাড়ছে তাদের চামড়া সংগ্রহের পরিধি। সিন্ডিকেটে কিন্তু এক ধরনের ধস নেমে গেছে। আমরা গত সময়গুলোতে আমরা যেভাবে কালেকশন হয়েছে এবারও হবে। এবার ব্যতিক্রম হচ্ছে, আগে আমরা চামড়াগুলো দামিয়াতে জমায়েত করতাম আমাদের মাদ্রাসায়, ওখানে একটা সুবিধা ছিল। এবার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জমায়েত করছি। গাউসিয়া কমিটির চামড়া সংরক্ষণ কার্যক্রমে বিবিরহাট গরুর বাজার ও আলাদা একটি মাঠ ব্যবহারের অনুমতি দিয়ে সহায়তা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমাদের যে বিবিরহাট গরুর বাজার আছে সেটা তো আর কোরবানের দিন তো গরু বিক্রি হবে না, সেটাকে আমরা এক পাশে তাদেরকে আমরা পারমিশন দেওয়া। সংরক্ষিত চামড়া বিক্রির লাভের টাকা বিভিন্ন সেবামূলক কাজে ব্যয়ের কথা জানিয়েছে গাউসিয়া কমিটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের ছুটিতে পরিবার নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। সকাল থেকে ব্যাপক ভিড় দেখা গেছে শিশু পার্ক, চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখা গেছে। ভেতরে ঢুকে সিংহ, বাঘ, বানর, হরিণ সহ বিভিন্ন পশু পাখির দেখে উচ্ছ্বসিত শিশুরা। এছাড়া হাতের ঝিলের ওয়াটার বাসগুলোর স্পেশাল সার্ভিস চলছে, সেখানেও ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়বে বলছে কর্তৃপক্ষ। আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর, বঙ্গবন্ধু নভ থিয়েটার এবং জাতীয় জাদুঘরেও যাচ্ছেন দর্শনার্থীরা। এছাড়া ঈদের নতুন চলচ্চিত্র দেখতে হলগুলোয় রয়েছে দর্শকদের ভিড়। এই নাতিকে নিয়ে এই ঢাকা চিড়িয়াখানা বেড়াইতে আসছি, জাতীয় চিড়িয়াখানা। নাতি খুব খুশি এই বাঘ হরিণ দেখে। আমার ফ্যামিলি সবাই নিয়ে চিড়িয়াখানা ঘুরতে আসছি, তো আমার বাচ্চারা ফার্স্ট টাইম নিয়ে আসলে আমাকে এই জায়গায়। ঈদের পরে একটু আনন্দ পাচ্ছে, ঘুরতে বের হচ্ছে আর কি, এই জন্য চিড়িয়াখানা নিয়ে আসলাম। ওয়েদারটা আজকে খুব ভালো, মেঘলা, একটু বাতাস আছে। বিনোদন কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, চিড়িয়াখানায় শিশু কিশোররা কতটা উপভোগ করছেন আর দর্শনার্থীরা কি বলছেন?
দেখেন রাজধানী যে বাসীর জন্য যে বিনোদন কেন্দ্র সেটা কিন্তু খুবই অভাব। আমরা যে সবসময় দেখি যে বিশেষ করে ঈদের সময় চিড়িয়াখানায় কিন্তু ব্যাপক আকারে লোক সমাগম ঘটে, দর্শনার্থীর সংখ্যা বাড়ে এবং একই সঙ্গে রাজধানী শুধু না, রাজধানীর আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও দেখি যে অনেক দর্শনার্থী এসে থাকেন। তেমনই ঠিক আজকেও ব্যাপক আকারে দর্শনার্থী কিন্তু এই চিড়িয়াখানায় এসেছেন, বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় এসেছে এবং প্রত্যেকটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দর্শনার্থী, শিশু থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে আসলে তাদেরকে পশু পাখিদের চিনিয়ে দেওয়া হচ্ছে বা পরিচিত করা হচ্ছে। সকাল 9টার সময় এই চিড়িয়াখানা খুলে দেওয়া হয়, কিন্তু 9টার আগেই কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রচণ্ড আকারে লম্বা লাইন এবং 9টার পরপরই দর্শনার্থীরা প্রবেশ করে দুপুরের মাঝামাঝি সময় দুপুরের দিকে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একই সঙ্গে যারা শিশু সন্তানদের নিয়ে আসছেন তারা যেটি বলছেন যে তারা আসলে পুস্তকে কিংবা টিভিতে কিংবা মোবাইলে তারা পশু পাখি দেখেছেন, কিন্তু তাদেরকে বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই মূলত তারা তাদের সন্তানদের এই চিড়িয়াখানায় নিয়ে এসেছেন। 137 প্রজাতির প্রায় 3400 মতো পশু পাখি কিন্তু এই চিড়িয়াখানায় আছে এবং এখানকার কর্তৃপক্ষ অর্থাৎ চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি বলছে যে পশু পাখিদের জন্য অর্থাৎ এখন যে একটা ব্যবসা গরম চলছে এবং ব্যাপক আকারে গরম চলছে, সেই গরমের জন্য পশু পাখিদেরকে বিশেষভাবে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। একই সঙ্গে দর্শনার্থীদের ভিড় এড়াতে কিংবা কোনো ধরনের কোনো ভোগান্তি এড়াতে একাধিক কাউন্টার খুলে রাখা হয়েছে, অর্থাৎ নর্মাল সময় বা স্বাভাবিক সময় যে কাউন্টার থাকে তার চেয়ে অনেক বেশি কাউন্টার খোলা হয়েছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে ঈদের যে আনন্দ ভাগাভাগি সেটি আসলে এই চিড়িয়াখানায় এসে যারা দর্শনার্থী তারা উপভোগ করছেন এবং বলা যেতে পারে যে বিশেষ করে শিশুরা যারা বয়সে অল্প তারা কিন্তু সবচেয়ে বেশি উপভোগ করছে। তো এই ছিল সর্বশেষ চিড়িয়াখানা থেকে। ঈদের ছুটিতে পাহাড় ও সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন নিয়ে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন তারা। কেউ কেউ আবার বর্ষায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। সৈকতের পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দ মেতেছেন পর্যটকরা। পরিবার নিয়ে এসেছি আমরা, খুবই মজা লাগছে। কক্সবাজারে এসে অনেক ভালো লাগছে, এখানে সবাই রিফ্রেশমেন্টের জন্য আসে, আমরাও ঠিক এমন ঈদের পরে এসেছি। এদিকে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন। কেউ কেউ বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। ঈদ উপলক্ষে ঘোরা, ফ্যামিলির সাথে, বোনদের সাথে, কলিগদের সাথে একসাথে আসা খুব ভালো লাগছে। মজা লাগছে, মানে ঘুরতে ভালো লাগতেছে, অনেক সুন্দর কুয়াকাটা, আমরা সূর্যাস্ত দেখব। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে পর্যটকরা। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ পর্যটন কেন্দ্রে যাচ্ছেন। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখছেন তারা। আলুটিলা অনেক ভালো লাগলো। একলা আসলাম এই পর্যটন স্পটে, অনেক সুন্দর ঘোরার জায়গা আছে। প্রথমে রাঙামাটি ঘুরলাম, এরপর খাগড়াছড়িতে আলুটিলা ঘুরে আমাদের অনেক ভালো লাগছে। পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল দেওয়া সহ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেক জায়গায় আমাদের কর্ম বন্টন রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তার জন্য ডিউটি পালন করছি। যারা দুর্গম স্থানে যাবেন তাদের ক্ষেত্রেও যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত রেসপন্স করছি সেখানে নিরাপত্তার জন্য। লক্ষ্মীপুরের ঈদের ছুটিতে শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নানা বয়সের মানুষ। এছাড়া অনেকে পরিবার নিয়ে বেড়াচ্ছেন আলেকজান্ডার বেড়িবাঁধ, মধু চৌধুরীর হাট লঞ্চঘাট, দালাল বাজার জমিদার বাড়ি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অর্থনৈতিক অবস্থার কারণে সব মানুষ আনন্দের সাথে ঈদ করতে পারেনি। এর জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান দলটির শীর্ষ নেতারা। এরপর তার বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা জানান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, ভবিষ্যতে দেশের মানুষ সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে তার জন্য দোয়া করেছেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান সহ অন্যান্যরা। দেশের মানুষের যে আজকে অর্থনৈতিক অবস্থা, দৈন্যতা, আজকে যে খারাপ অবস্থা এবং আজকে যে ঈদ সকলের সেভাবে আনন্দের সাথে করতে পারেনি, এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে: সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার 60% মানুষ। যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে জিতবে রাশিয়া। সুপার 8-এ ব্যাটিং ধস ঠেকাতে সাকিবকে 3-এ নামানোর পরামর্শ, মুস্তাফিজের বৈচিত্র্য অভিজ্ঞতায় ভরসা। দেশের মানুষের স্বাস্থ্য ব্যয় বছরে ৭৭,০০০ কোটি টাকা। এর মধ্যে 6টি রোগের পেছনেই ব্যয় সবচেয়ে বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে, স্বাস্থ্য ব্যয়ের বড় অংশই যাচ্ছে ওষুধ কিনতে। এজন্য স্বাস্থ্য বীমা চালুর পরামর্শ দিচ্ছেন গবেষকরা। দেশে রোগীদের স্বাস্থ্য ব্যয় কেমন তা জানতে জরিপ করে সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। ২৭,৮৩৬ রোগীর উপর চালানো হয় জরিপ। এতে দেখা যায় বছরে ৭৭,০০০ কোটি টাকা ব্যয় হয় রোগীদের। শুধু 6টি রোগের পেছনেই ব্যয় ৬৫%। এসব রোগের মধ্যে আছে মাংসপেশির রোগ, পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, রক্তনালী এবং শনাক্ত না হওয়া রোগ উল্লেখযোগ্য। এই 5 রোগের পেছনে ব্যয় প্রায় ৪০,০০০ কোটি টাকা। ক্রিটিক্যাল ইলনেস যেটা, সেটার জন্য 3 থেকে 25, 30, 50 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। এটা একটা পরিবারের পক্ষে কিন্তু এটা বেয়ার করা খুবই কঠিন, এবং একটা ধনী পরিবারের পক্ষে অনেক সময় এটা বেয়ার করতে গিয়ে তাকেও কিন্তু অর্থনৈতিকভাবে নিচে নেমে যেতে হচ্ছে। এটা শুধু হসপিটালে নয়, বিভিন্ন ফার্মেসিতেও মানুষ যে ওষুধপত্রগুলো কনজিউম করে, এই সব কিছু মিলিয়ে দেখা গেছে প্রায় 64% মতো, অর্থাৎ টোটাল আউট অফ পকেটের প্রায় 64% মানুষ খরচ করে ওষুধের পিছনে। জন্মের পর একজন শিশুর গড় চিকিৎসা ব্যয় ৬,০০০ টাকা। 50 বছর হওয়ার আগেই বছরে একজন রোগীর বার্ষিক ব্যয় ৪,৬৭৯ টাকা। শেষ বয়সে তা ছাড়িয়ে যায় ১২,০০০। ব্যয় কমাতে 3টি সুপারিশ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। আমাদের স্বাস্থ্য খাতে আপনার অর্থ বরাদ্দ আরও বৃদ্ধি করা, এবং ইতিমধ্যে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা সেটি যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় এফিসিয়েন্টলি, তাহলে পরে আমরা আরও ভালো আউটপুট পাবো। আর 3 নম্বর হলো আমরা ইন্স্যুরেন্স সিস্টেমে যাওয়া। স্বাস্থ্য বিভাগ বলছে, সরকারি হাসপাতালে সেবার পরিধি বাড়িয়ে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে যাত্রীর চাপ বেড়েছে দ্বিগুণ। প্রচণ্ড রোদের মধ্যে সড়কে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, পেট্রাপোলে ধীর গতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে। দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়ে চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ সহ বিভিন্ন কাজে প্রতিদিন 4 থেকে 5,500 যাত্রী যাতায়াত করেন ভারতে। ঈদুল আজহার আগের 4 দিনে আসা যাওয়া করেন 30,480 জন। যাত্রীরা জানান, চাপ বাড়ায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে হয়ে পড়ছেন অসুস্থ। পেট্রাপোল, বিএসএফ ও ইমিগ্রেশনের ধীরগতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। এখানে গ্রিন লাইন পরিবহনে আসছি, আইসা লাইনে দাঁড়াইছি। আমার আগে টাকা খায়া দালাল এবং এখানে স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন জড়িত এটার সাথে। আপনারা যান, আমার পেছন থেকে আসেন। ঈদের ছুটির পর আরও 3 থেকে 4 দিন চাপ থাকবে। যাত্রীর সেবায় সব ধরনের সহযোগিতার আশ্বাস বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের। যাত্রী হয়রানি যাতে না হয় এবং একই সাথে যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছি, এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল কার্যক্রম যেন স্বাভাবিক থাকে, সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছি। ধীরগতির বিষয়ে পেট্রাপোল কর্তৃপক্ষের সাথে কথা চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
উঁচু জোয়ার আর জলোচ্ছ্বাসে নোনা পানি বাড়ছে সুন্দরবনে, আর তা স্থায়ীও হচ্ছে বেশি। এতে দুর্যোগের সময় আশ্রয়ের জায়গা কমে যায়, বেশি মারা পড়ছে হরিণ সহ তৃণভোজী প্রাণী। বাঘ শাবকেরও বাড়ছে ঝুঁকি। তাই বনের বাস্তুতন্ত্র রক্ষায় মিঠা পানির পুকুর বাড়ানো ও উঁচু পাড় তৈরির পরামর্শ দিচ্ছেন গবেষকরা। জোয়ারে ডোবে ভাটায় জাগে সুন্দরবন, আর প্রায় প্রতি বছরই দুর্যোগে ক্ষতবিক্ষত হয় এই শ্বাসমূলীয় ভূমি। ঘূর্ণিঝড় রিমালে জোয়ারের পানি উঠেছে প্রায় ৩ মিটার পর্যন্ত, ডুবেছিল ২ দিন। ভেসে গেছে হরিণ, শূকর, শাবক। পূর্ব অংশে কটকা, কচিখালী, নীলকমল, আন্দারমানিক সহ নানা এলাকায় ভেসে আসে প্রায় ১৫০ মৃত হরিণ। বন বিভাগের হিসাব বলছে, আগস্টে ২.৬ মিটার, সেপ্টেম্বরে ২.৭ মিটার ও অক্টোবরে জোয়ার ওঠে ২.৮ মিটার। তবে ২৭ মে পানি ছিল প্রায় ৩ মিটারের কাছাকাছি। জোয়ারটা যখন তার স্বাভাবিক ধারণ ক্ষমতা নদী ক্যানেলগুলো হারিয়ে ফেলছে, যার কারণে এই পানিটা কিন্তু অনেক বেশি উঁচু দিয়ে আসছে। ফলে এইটা কিন্তু একটা নতুন ধরনের সমস্যা আমাদের জন্য এবং প্রাণীদের জন্য, সুন্দরবনের জন্য, সুন্দরবনের প্রাণী বিশেষ করে হরিণের জন্য এটা একটা মারাত্মক সমস্যা। রেমালের আগে মিথিলি, ইয়াস, আমফান, বুলবুল, সিডর আইলার মতো বড় ঝড়েও বিধ্বস্ত হয়েছে সুন্দরবন। তবে এবারের মতো উঁচু জোয়ারে এত লম্বা সময় জুড়ে থাকেনি কখনো, আর এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে হরিণ। তো আশেপাশের বনাঞ্চল থেকে সবগুলো এসে জাস্ট কটকা সি বিচে যাওয়ার পথে জামতলা যেখানে সবচেয়ে উঁচু, সবাই এসে সেখানে বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিয়েছে। কিন্তু জলোচ্ছ্বাসের হাইটটা এত ছিল যে ওই হাইটটাও আসলে মানে হয়ে গেছে, জলোচ্ছ্বাসে হয়ে গেছে, ভেসে গেছে। তখন কিন্তু তারা মারা গেছে এবং ওইখানেই মারা গেছে। বনে মিঠা পানির পুকুর কম বেশি ১০০টি। প্রাণীদের আশ্রয়ের জন্য গড়া হয়েছে কিছু উঁচু জায়গাও। তবে গবেষকেরা বলছেন, উঁচু জোয়ারে এসব আর সুরক্ষা দিতে পারছে না তৃণভোজী প্রাণীর শাবককে। সুপেয় পানির অভাবেও কিন্তু অনেক হরিণ মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা গবেষণা করলেই হয়তো বোঝা যাবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিতে হবে এবং ঘন ঘন পুকুর করতে হবে বিভিন্ন জায়গায়, যেসব জায়গাগুলো রিয়েলি জলোচ্ছ্বাসে ডুবে যায়। তা না হলে ভবিষ্যতেও আরও অনেক হরিণ মারা যাবে এবং অনেক তৃণভোজী প্রাণী যারা ক্লাইম্ব করতে পারে না গাছে, তারা কিন্তু মারা যাবে। একই সঙ্গে বন, জলাভূমি ও উপকূলীয় বাস্তুতন্ত্রের মিশেলে গড়ে উঠেছে সুন্দরবন, আর এর সুরক্ষায় ২০১৯ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখতে ৯টি শর্ত দেয় জাতিসংঘ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার।